রাস্তায় ঘুরতেছি, কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তো আপনারা হয়তো ভাবছেন আমি এসব কি বলছি। তো চলুন শুনে আসা যাক। ফ্ল্যাশব্যাক। আমি থাকি একটি গ্রামে। আমার নাম রায়হান, আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তো সেই গ্রামে একটি চেয়ারম্যান আছে। চেয়ারম্যানের মেয়ে অনেক সুন্দর। তাকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই ছোট থেকে একসঙ্গে খেলতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে সব কিছু করতাম, কিন্তু তাকে কোনোদিনও বলতে পারিনি। এখন আমি ক্লাস 6-এ পড়ি। এখন সেই ভালো লাগা থেকে শুরু করে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। খুব ভালো লাগে এখন, কিন্তু কি করব, সে চেয়ারম্যানের মেয়ে আর আমি সাধারণ একটা কৃষকের ছেলে, এই কারণে বলতে পারি না। আমাদের তো আবার মান সম্মান বলে কিছু আছে। আসলে মধ্যবিত্ত পরিবারের একটাই সবথেকে দামি জিনিস, সেটা হচ্ছে মান সম্মান। তো অনেকটা বছর কেটে গেল। এখন ক্লাস 10-এ উঠে গেলাম। ক্লাস 10-এ উঠে এখন অন্ততপক্ষে বলতে হবে, কারণ সে চেয়ারম্যানের মেয়ে। হয়তোবা অন্য কোনো বড় কলেজে চান্স পেয়ে যাবে, সেই কলেজেই সে পড়ালেখা করবে, আর বলার মতন সুযোগ পাবো না। তো তাকে বলে ফেললাম। সেও খুশি হলো, অনেকটা খুশি হলো, কারণ তার সাথে একই সাথে ছোট থেকে বড় হয়েছি। সেও আমাকে ভালোবাসতো, সেটা আমি জানতাম না। এবার আমিও অনেকটা খুশি হলাম। খুশি হয়ে মনে মনে ভাবলাম, এ কথা যদি আগে বলতাম তাহলে কতই না ভালো হতো। আজ এতদিন পরে এই কথা বলছি। তো তারপরে অনেকটা দিন কাটলো, একসাথে ঘুরতাম, বসতাম, খেতাম, সব কিছু করতাম, একসাথে সব কিছু করতাম। একদিন হঠাৎই চেয়ারম্যানের চোখে ধরা খেয়ে গেলাম। ওকে বললাম, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। সে ভয় পাচ্ছিল বারবার। তারপরেও তাকে বললাম, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। এটা তো চুরি করার জিনিস নয়, এটা শুধু একে অপরকে ভালোবাসা। সেই দিন তাকে সান্ত্বনা দেওয়ার পর তাকে তার বাড়িতে পাঠিয়ে দিলাম। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর রাত ঠিক 12টার সময় আমার কাছে ফোন করলো। আমি ফোনটা রিসিভ করে সালাম দিতেই ওই পাশ থেকে বলল, তুমি কি এখন আমার বাসায় আসতে পারবে? আমি বললাম, এখন যেতে হবে? সে বলল, হ্যাঁ এসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর কোনো কিছু না ভেবে চলে গেলাম তার বাসায়। বাসার নিচে যেতেই সিকিউরিটি গার্ড আমাকে আটকিয়ে রইল। আমি তার কাছে ফোন দিলাম। সে বলল ফোনটা সিকিউরিটি গার্ডকে দিতে। সিকিউরিটি গার্ডকে ফোন দিতেই সিকিউরিটি গার্ড আমাকে ছেড়ে দিল। বাসার ভিতরে ঢুকে গেলাম। সোফায় অনেকেই বসেছিল। সে বলেছিল সোজা উপরের রুমে চলে আসতে। আমিও চলে গেলাম উপরের রুমে কোনো কথা ছাড়া। সে রুমে যাওয়ার পরে সে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করলো, আমাকে বাঁচাও, আমাকে শেষ করে ফেলবে। তো নিচে থেকে সবাই দৌড়ে এলো। আসার পরে আমাকে ধরলো, আমি নাকি তার মেয়েকে খারাপ করার জন্য এসব করছিলাম। আমি এখন কিছু বুঝতে পারছিলাম না। সেই তো ডাকলো, আবার সেই কেন এই করে বলছে। আমাকে বেঁধে রাখা হলো। সকাল হলো, বিচার বসানো হলো, আমার বাবা মাকে ডাকা হলো, তার সাথে সাথে গ্রামের অনেক মানুষকে ডাকা হলো। বিচারে আমাকে গ্রাম ছাড়া করাতে হবে। গ্রাম থেকে বের করে দেবে সকলে, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। মুখে চুনকালি লাগিয়ে সবাই গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমি নদীর পাড়ে একটি জায়গায় বসেছিলাম। পুরোটা দিন বসে কান্নাকাটি করছি। তারপরে সন্ধ্যায় বাসায় গেলাম। বাসায় যেতে আমার বাবা আমাকে জোরে একটা থাপ্পড় মারলো। তারপরে আমার কাছে একটি ব্যাগ আগিয়ে দিল, দিয়ে বলল, এই নে তোর ব্যাগ, আর এখান থেকে যা, আর কোনোদিন আসবি না আমার চোখের সামনে। আমিও কি আর করবো, হাজারো জোরাজোরি করাতে আমার বাবা কথা শুনলো না। আমি বললাম, শোনো, একটা বার শোনো প্লিজ, কিন্তু শুনলো না। আমাকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে দিল। এবার আমি কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। সেই সময় মনে পড়লো ঢাকা শহরে গেলে হয়তো কাজ পাওয়া যাবে। ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে যাচ্ছি সেই অজানা এক শহরে, ঢাকা শহর। কি করব, কোথায় যাব, কিছুই চিনি না। তো সবশেষে বেরিয়ে পড়লাম অজানা পথে যাচ্ছিলাম। এখন ঢাকা শহরে কিভাবে যাব, কখন যাব, সেটা বুঝতে পারছি না। রাস্তায় যেতে একটি দোকানের সামনে একটি টাক দাঁড় করে রাখিয়েছিল। সেই টাকের ওপর লুক করে চুপচাপ উঠে গেলাম। তারপরে টাকটি চলতে থাকলো তার গতিতে, অজানা পথে। কোথায় যাচ্ছে কিছুই জানি না, কি বলবো, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। অজানা পথে চলতে থাকলো। সারাদিন থেকে ঘুমাইনি। হঠাৎই ঘুমিয়ে গেলাম টাকের ওপরে। হঠাৎই ব্রেক চাপার একটা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলাম। উঠে দেখছি আমি অনেক বড় একটা শহরে চলে এসেছি। সেই শহরের সামনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে রয়েছে। চুপচাপ টাক থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে একটি দোকানে গেলাম। যাওয়ার পরে বললাম,
প্লিজ আমাকে কিছু খেতে দিন, আমার কাছে টাকা নেই। দোকানদার বলল, যা এখান থেকে, যা, ভাগ এখান থেকে, কিছু হবে না, যা। আমি বললাম, প্লিজ দিন, নাহলে একটি কাজ দিন আমাকে, আমি কাজ করে খাবো। দোকানদার বলল, না, কোনো কাজ হবে না, যা এখান থেকে, সরে যা। আমি বললাম, প্লিজ দিন। সেই সময় পাশে থেকে পুলিশগুলো আমার কাছে এলো, আসার পরে দোকানদারকে জিজ্ঞাসা করলো। দোকানদার জিজ্ঞাসা করার পর বলল, আমি নাকি চুরি করতে এসেছি। তারপর আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। আমাকে পুলিশগুলো ধরে নিয়ে চলে যাচ্ছিল, পুলিশগুলো নিয়ে গেল। আসলে আমি ছোটোবেলা থেকে পুলিশদের অনেক ভয় পাই। তারপরে পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার পর নানানভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো, কেন চুরি করতে গিয়েছিলাম, কী করছিলাম, কেন গিয়েছিলাম। আমি বললাম, আমি প্লিজ চুরি করতে যাইনি, বিশ্বাস করুন। পুলিশটি সব কথা শুনতে চাইলো, তাকে সব কথা খুলে বললাম। এবার পুলিশটিও অনেক কষ্ট পেল। তারপরে তার কাছ থেকে 4,000 টাকা দিল। দেওয়ার পরে বলল, এই শহর থেকে অনেক দূরে চলে যা, আর এই শহরে কারো হাত পা ধরতে যাবি না, তাহলে কোনো দিনও তুই এই শহরে চলতে পারবি না, ঘুরতে পারবি না, ফিরতে পারবি না, ভালো থাকতে পারবি না, কাজ করে খা, যা, অনেক দূরে চলে যা, আর কখনো আসবি না এই শহর। আমিও ঠিক সেই পুলিশের কথা শুনে চলে যাচ্ছিলাম অনেকটা দূরে, অনেকটা অজানা শহরে। সামনে যে একটি রিকশায় চড়ে ফেললাম, তারপরে চলে যাই। রিকশায় চড়ে একটি বাসের কাছে গেলাম। সেই বাসের হেল্পারকে বললাম, ভাই, এটা কি ঢাকা যাবে? বা দোকানদারটি বলল, না, এটা ঢাকা যাবে না, এটা চাঁদে যাবে। আমি বললাম, ভাই, এভাবে কেন বলতেছেন আপনি? সে বলল, আরে বোকা, এটা তো ঢাকারই বাস, ঢাকা যাবি নাকি? আমি বললাম, হ্যাঁ ভাই, ঢাকা যাব। সে বলল, আচ্ছা ঠিক আছে, উঠে পড়, আর হ্যাঁ, টিকিট কাট, টিকিট ছাড়া বিনা পয়সায় ওঠা যাবে না বাসে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। 300 টাকার মতন লাগলো ঢাকার বাসের টিকিট। তো সেই টিকিট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, চলে গেলাম ঢাকায়, সেই অজানা শহরে। তারপরে বাস থেকে সবাই ধীরে ধীরে নামছিল, আমিও নেমে যাচ্ছিলাম। হঠাৎই বাসের হেল্পার বলল, কী ব্যাপার, মন খারাপ কেন তোর? আমি বললাম, এমনিতেই মন খারাপ, রাত এবার অনেকটাই হয়েছে, বাস থেকে নেমে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। খিদা পেয়েছে, একটি দোকানে যেয়ে হালকা পাতলা কিছু খেয়ে এলাম। সামনে একটি বেঞ্চ রয়েছে ফাঁকা, সেই বেঞ্চ যেয়ে বসবো। ঠিক সেই টাইমেই একটি ছেলে আর একটি মেয়ে বেঞ্চে এসে বসলো। বুঝতে আর বাকি রইল না তারা কেন এখানে এসেছে। সামনে আরও একটি বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে যেয়ে বসলাম। সেই বেঞ্চটি ছিল একটি জঙ্গলের পাশে। তো সেখানে বসে নিচে আমার হাতের ব্যাগটি রেখে, টাকাগুলো রেখে একটু হিলান দিয়ে বসে ভাবতেছিলাম। ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি কিছুই বুঝতে পারিনি। হঠাৎই কেউ একজন ডাক দিল, চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। তারপরে পাশে যে তাকিয়ে দেখি আমার ব্যাগটি চুরি হয়ে গেছে। আরে, আমার ব্যাগটি কে নিল? কি হলো? কিভাবে হারিয়ে গেল? এবার আমি কি করব, কোথায় যাব, কি ভাববো, কি করব, কিছুই বুঝতে পারলাম না। তখনই দেখলাম সামনে একটি মানুষ একটি বড় প্রাইভেট কার নিয়ে বসে আছে। বেশ একটাই চিন্তিত মনে হচ্ছে। সেই স্যারের কাছে গেলাম, যেয়ে বললাম, কি ব্যাপার, আপনি কি এখানে কোনো চিন্তায় পড়েছেন বা সমস্যা হয়েছে? আমাকে বলল, না, তেমন কিছু না, তো আমার এই গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমার একটা মিটিং ছিল। আমি বললাম, একটু কি আমি দেখতে পারি? তো সেই স্যার বলল, আচ্ছা ঠিক আছে, দেখো। গাড়িটা দেখা শুরু করলাম। দেখে বুঝতে পারলাম তেমন কোনো সমস্যা নেই। গাড়িটার শুধু একটি তার খুলে গিয়েছিল, সেই তারটি জোড়া দিলাম। দেওয়ার পরে বললাম, আঙ্কেল, এবার কি আপনি স্টার্ট করে দেখবেন? আঙ্কেলটি স্টার্ট করলো, গাড়িটার সঙ্গে সঙ্গে স্টার্ট করলো। তারপর আঙ্কেলটি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিল। তার পাশাপাশি বলল, কী ব্যাপার, তোমার কি কেউ নেই? তুমি এভাবে কেন রাস্তায় ঘুরছো? আর গা থেকে কী গন্ধ বের হচ্ছে তোমার? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, আমার কেউ নেই, আমি এই শহরে একা, নতুন শহর তো, তাই কোনো কিছু চিনতে পারছি না। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো, বলে আঙ্কেলটি চলে গেল। আমিও চলে এলাম। তারপরে অনেকটা দিন চলে গেল, কি করব, কোথায় যাব ভেবে পাই না। তারপরে আমি এখন রিক্সা চালাচ্ছি, রিক্সা চালিয়ে খাই। হঠাৎই একদিন একটি সিএনজির সঙ্গে আমার রিক্সাটি ধাক্কা লাগলো। তারপরে সেই রিক্সাটি ভেঙে গেল। তখন সেই সিএনজিওয়ালা আমাকে অনেক গালিগালাজ করছিল। তার সিএনজি একটু ক্ষয়প্রাপ্ত হয়েছিল, সেই ক্ষয়প্রাপ্তর নাকি টাকা দিতে হবে। শুধু যে আমার দোষ তা না, সেও রং সাইডে গাড়ি চালাচ্ছিল। তারপরে সেখানে হঠাৎই সেই দিনের সেই আঙ্কেলটি এলো। আসলে সেই আঙ্কেলটি আমাকে এই রিক্সাটি কিনে দিয়েছিল। তারপরে আঙ্কেলটিকে দেখে আমি একটু সাহস পেলাম। তারপরে আঙ্কেলটি সেই সিএনজিওয়ালাকে বলল, কী ব্যাপার, কী সমস্যা, কী হয়েছে? সে সিএনজিওয়ালার ভাইটি বলল, এই যে দেখতে পাচ্ছেন, এই লোকটি আমার
সিএনজিকে ভেঙে দিয়েছে। তারপরে আঙ্কেলটি কোনো কথা না বলেই তার কাছ থেকে কিছু টাকা জরিমানা হিসেবে বের করে দিল। তারপরে সেই সিএনজিওয়ালাটি চলে গেল। আঙ্কেলকে আমি ধন্যবাদ জানালাম। তারপরে আঙ্কেলের সঙ্গে আমাকে আঙ্কেল নিয়ে চলে গেল। কোথায় নিয়ে যাচ্ছে আমি তাও জানি না। আঙ্কেল একটি বিশাল বড় বাড়িতে নিয়ে গেল আমাকে। তারপরে সেই বাড়িতে দেখলাম একটি অসুস্থ লোক আছে, প্রায় আমার আন্টি বয়সী। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, ইনি কে? আঙ্কেল বলল, আমার স্ত্রী। ছেলে হারানোর পর থেকে অনেকটা অসুস্থ, আর তোমাকে এখানে নিয়ে এসেছি। আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি কি থাকবে? আমার স্ত্রীকে শুধু দেখাশোনা করবে, তুমি শুধু মা বলে ডাকবে, তাহলেই হবে। আন্টি নিজের ছেলে মনে করে আমাকে জড়িয়ে ধরতে আসছিল, কিন্তু পাচ্ছিল না। কিছুটা মির্গির ব্যারাম উঠলে যেরকম লোকেরা হাত পা ছড়িয়ে ছিটে এদিকে ওদিকে ভাঁজ করে রাখে, ঠিক সেরকম করছিল, কিন্তু আমার কাছে সেই আন্টি আসতে পারছিল না। আমিও আম্মু আম্মু করে ডাকতেছিলাম যাতে আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে অনেকটা সময় কেটে গেল, সেই দিন চলে গেল। এভাবে দিন কাটতে শুরু করলো। 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেল। হঠাৎই একদিন আন্টি দাম করে বিছানা থেকে পড়ে গেল। আমি নিচ থেকে উপরে এসে দেখলাম আন্টি বিছানায় থেকে নিচে পড়ে গেছে। আন্টিকে আমি আবারও উপরে তুলে দিলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, বাবা তুই ঠিক আছিস? আমি এবার তো অনেকটা খুশি, কারণ আন্টি ঠিক হয়ে গেছে। তারপর সঙ্গে সঙ্গে আমি আঙ্কেলকে ফোন দিলাম, দিয়ে বললাম, আঙ্কেল আপনি বাসায় এসুন, আন্টি ঠিক হয়ে গেছে। আসলে তাদেরকে আমি বাবা মা বলেই ডাকি। তারপর আব্বু বাসায় এলো। আসার পরে বলল, আরে এটা তুমি কি বলো, ঠিক হয়ে গেছে? এতদিনে এত চিকিৎসা করার পরেও ঠিক হয় নাই, অনেকটাই তো ভালো। তারপরে অনেকটা দিন কেটে গেল। একদিন হঠাৎই আম্মু জিজ্ঞাসা করলো, কী ব্যাপার বাবা, তুমি যে যেখানে থাকতা সেখানে কি তোমার বাবা মা থাকতো না? কেন তুমি সেখান থেকে চলে এলে তোমার বাবা মাকে ছেড়ে? তারপর তাদেরকে সব কিছু খুলে ফেললাম। তারপর তারা অনেকটা কষ্ট পেল। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। আর গল্পটির পার্ট 2 খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেব। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চাইলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন। সুন্দর করে একটি লাইক করে মিষ্টি করে একটি কমেন্ট করে যাবেন। এর পরবর্তী ভিডিও কীরকম পেলে আপনারা খুশি হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।